প্রেমী ও প্রেমী, কাছে এলে তুমি, তোমার মনের আশা ভালোবাসা সত্যি হলো। মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, এ মনের মাঝে তুমি, এ হে হে হে, এ হে হে হে। মনের মাঝে কোথায় তুমি আসো সেইটা এবার তোমাকে একটু বলি। তুমি আমার ভালোবাসার যেই মনটা আছে, মানে আমার হৃদয় জুড়ে যত ভালোবাসা, ওই জায়গায় তুমি না আসো না, কিন্তু আমার মনের মধ্যে যত ঘৃণা আছে, তার কি বলবো, সবটুকু মানে 1% বাদ দিয়ে যতটুকু আছে সবটুকু ঘৃণা জুড়ে একটা মানুষকে যতটা ঘৃণা করতে পারে, তার মনে করো সবটুকুই তোমার জন্য। তারপরে যে কাচ্চা কুচ্চা মানে যেগুলো আর কেসে বের করা সম্ভব না, ওই ঘৃণাটুকু ওই যে বাদ বাকি যেই পরকের রানীরা আছে বা আমার আসামিরা আছে তাদের জন্য। তোমাকে এতটা ঘৃণা করে আমার মনের মধ্যে রেখেছি, যেটা আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে কোনোদিন ভোলা সম্ভব না। তুমি আমাকে এতটা কষ্ট দিয়ে গেছো, এতটা আঘাত দিয়ে গেছো, আমার এতটা ক্ষতি করছো। তুমি কি বলো, আমার জীবনের ক্ষতি তো করছোই, এখন শেষ পর্যন্ত মানে আমার সন্তান সারিকার এই ক্ষতির জন্য একমাত্র তুমিই দায়ী। তুমি 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 তোমাকে কি করব, মানে কি বলবো, যতটা ভালো আমি বেসেছি তোমায়, তারও বেশি তুমি ব্যথা দিয়েছো আমায়। মন দিয়ে বলো করেছিলাম কি ভুল, আমি কি রং করা খেলারই পুতুল। তুমি অপরাধ করেছো, আমি কিছু বলিনি, প্রতিশোধ নিয়েছো, তবু মানে এখন তোমাকে ছেড়ে দিব সেটা তুমি ভেবো না। মানে গানে গানে কি তুমি তোমাকে ধোলাই করে ছেড়ে দিব? কিভাবে তুমি এতটা নিচে নামতে পারলা? আর কত নিচে তুমি নামবে, আর কত নিচে তুমি নামবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকে মেকআপ বুতুরির যাত্রা দলের সর্দারনি মিমকে দিয়ে আমার ধোলাইটা শুরু করব। তো শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ইদানিং আবার আপনারা লাইক নিয়ে খুব বেশি কৃপণতা শুরু করছেন, এটা করবেন না, বুঝছেন? কিপটা কি জানি পিঁপড়া খাইব কৃপণের দাম। তো মেকআপ বুতুরিকে গতকালকে সে দুইটা ভিডিও আপলোড করে, যে ফটকামি ফাতরামিমূলক বা চিটারি বাটপারি প্রতারণা গুলো করে গেছে, এর জন্য সোজা কথা তাকে ছাড় নাই। তো গতকালকে দুই ভিডিওর মধ্যে প্রথম যে ভিডিওটা আপলোড করছে তার থাম্বনেলটা সে দিছিল কার নামে জমি কিনলাম। আরেক লাইন, আজ অনেক ধরনের প্রশ্নের উত্তর দিলাম সবাইকে। টাইটেলটাও কার নামে জমি কিনছি। তারপরে আজ সবাইকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিলাম। তুই তোর মন গড়া প্রশ্নের উত্তর দিছিস, ভিউয়ার্সদের যেই মানে চাহিদা, মানে জানার আগ্রহ কৌতূহল, এগুলো কোনো কিছুই তুই উত্তর দিস নাই, কোনো প্রশ্নের তুই উত্তর দিস নাই। তোর মানে ফটকামি ফাতরামিমূলক কিছু প্রশ্নের উত্তর দিছিস। আরেকটা ভিডিওতে কি টাইটেল থাম্বনেল দিছিস সেটা বলে দুইটা ভিডিওর জন্য একসাথে তোকে ধোলাই করতেছি। আরেকটা ভিডিওতে অনেক লম্বা লাইন লিখে থাম্বনেল লিখছিস, আমাদের বিয়ের কারণে দুই পরিবারের মধ্যে যে রাগ অভিমান করে ঠিক হবে, কবে অভিমান কবে ঠিক হবে আল্লাহই জানে। আরেক লাইন, আপনারা কি বলেন, সবার পায়ে ধরে কি সম্পর্ক ঠিক করব? আচ্ছা, আপনারা মানে আমরা বা ভিউয়ার্সরা যদি তোকে বলি যে হ্যাঁ তুই পায়ে ধরে সম্পর্ক ঠিক কর, মানে ভিউয়ার্সদের কথা তুই কখনো শুনছিস? ভিউয়ার্সরা তোকে কম বোঝাইছে, কম অনুরোধ করছে বা তোকে সৎ পরামর্শ দিছে যে আগের সংসারটা না ভাঙার জন্য? তুই কি কখনো ভিউয়ার্সদের মতামত পরামর্শ শুনছিস? তোরা ভিউয়ার্সদের কথা শোনার মতো লোক? তাহলে তো তোরা রাতের রানী উপাধি পাইতি না, ফকিনির বাচ্চা। তাহলে এই ধরনের থাম্বনেল
মানে এই ধরনের লেখা কি কারণে লিখিস? আর টাইটেল যে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি নিয়ে কিছু কথা বললাম, কান্নার একটা স্টিকার বা ইমোজি। এই অশান্তি কবে ঠিক হবে? মিম অ্যান্ড বাবু। আচ্ছা, আগের থাকতে শুরু করি। এই যে তুই প্রথম ভিডিওতে থাম্বনেলের প্রথম লাইন লিখলি বা টাইটেলও লিখলি, কার নামে জমি কিনলাম। এই তোকে এই প্রশ্নটা কোন ফৈন্নির ঘরের ফৈন্নি বা কোন মূর্খের বাচ্চা করছে? তুই আমাকে বলতো। এইগুলো মানে তোরা দুইটা বোন ঢাকঢোল পিটিয়ে বলতেছিস নিজের নামে জমি কিনবো, নিজের নামে জমি কিনবো। তুই আরো একটা ভিডিওতে, যে গত 2 দিন আগেই একটা ভিডিওতে ইয়ে করছিস, হয়তো বা 3 দিন হয়ে গেছে, এই যে বউয়ের জমি কিনতে গিয়ে এদিক ওদিক ছোটাছুটির কারণে স্বামী অসুস্থ হয়ে পড়লো। মানে এরপরে মাত্র একটা ভিডিও আপলোড করছিস, তারপরেই তুই আবার এই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করে ফেলি যে কার নামে জমি কিনছি। আচ্ছা, বউয়ের নামে জমি কিনতে গিয়ে জামাই অসুস্থ হয়ে গেল, এটা তো তুই আগেই যে বউয়ের জমি কিনতে গিয়ে, বউয়ের নামে না, বউয়ের জমি কিনতে গিয়ে এদিক ওদিক ছোটাছুটির কারণে স্বামী অসুস্থ হয়ে পড়লো। আচ্ছা, মানে তোদেরকে যেই প্রশ্নগুলো করা হয়, আচ্ছা তোকে তো এই পর্যন্ত অনেকবার অসংখ্য ভিউয়ার্সরা, হাজার হাজার ভিউয়ার্সরা একটা প্রশ্ন করছে, কমন প্রশ্ন, তোর এবং তোর এক্স হাজবেন্ড সানির সাথে কি কারণে তোদের ডিভোর্স হয়েছে, তোদের সারাসারি হয়েছে, এটার কোনো সঠিক উত্তর আজ পর্যন্ত দিয়েছিস? সঠিক কারণ বা কার দোষ কার ত্রুটি এগুলো নিয়ে কোনো কথা বলছিস? মানে ডিভোর্সের আগেও বলিস নাই, পরেও বলিস নাই। ডিভোর্স দেওয়ার 2 বছর পরে তো এসে ঘোষণা দিছিস যে আমাদের ডিভোর্সটা হয়ে গেছে, কিন্তু ডিভোর্স ছাড়াও তো সিঙ্গেল মাদার হিসেবে 1 বছরের বেশি দিন সময় মানে একা একা ছিলি, মানে সানিকে ছাড়া। তখনও তো বলিস নাই যে এইটা নিয়ে আমাদের দুজনের মধ্যে বনিবনা হচ্ছে না, বা এই নিয়ে মান অভিমান চলতেছে, বা এই নিয়ে ঝগড়াঝাটি, বা এই নিয়ে মহা জ্ঞানজাম চলতেছে, কখনো বলছিস? হ্যাঁ, তুই কি ধরনের মানে ক্যারেক্টারের, কোন চরিত্রের একটা জঘন্য রাতের রানী, এটা তো আমরা সবাই জানি। আমরা অনুমান করে এখন ধারণা করে বলতে পারি যে তুই তোর দুলাভাইদের সাথে যেই ফষ্টি নষ্টিগুলো করতি, এবং এই হাগু খাইসোর সাথে যে সানির বন্ধু যেই ইয়েগুলো একটা ভিডিওতে প্রমাণগুলো দিয়ে গেছে বা কিছু প্রশ্ন তুলে গেছে, যে ভিউয়ার্স আপনারা তো এখন দেখতেই পারতেছেন, বুঝতেই পারতেছেন কি কারণে সানি ভাইয়ের সাথে এই মেকআপ বুতুন্নি যাত্রা দলের সর্দারনির সংসারটা ভাঙছে। কিছু বলতে চাই না, সানি ভাইয়ের নিষেধ আছে, এটা সেটা সানি ভাই বলতে চায় না, এটা সেটা বলে সে করে না, যে হাগু খাইসোর সাথে মানে এই সানির সংসারে থাকতেই তোর একটা পরকীয়া সম্পর্ক ছিল, যার কারণে সানির সংসারটা তুই করতে পারিস নাই। তুই মানে এইগুলো বলতেছিস, মানে তুই বলছিস যে তোর নামে তুই মানে জমিটা কিনছিস। ওই ভিডিওতে একটা একটা করে উত্তরও দিয়ে যাই, ইয়েও করে যাই, যে কার নামে জমি কিনলাম, তোর নামে জমি কিনছিস, যে তোর অনেক স্বপ্ন ছিল, মানে এরকম বোঝাইছিস যে তোর আগের সংসারে থাকতেই তুই অনেকটা অপমানিত লাঞ্ছিত হইতি, বা অনেক প্রশ্নের সম্মুখীন হইতি, বা খোটা শুনতে হইতো তোকে। তো তখনই তুই একটা মনে মনে জিদ বা প্রতিজ্ঞা করছিস যে নিজের জীবনে নিজে কিছু করে দেখাবো, নিজের নামে জমি থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, এটা সেটা করে দেখাবো, জামাইকে গোলাম বানিয়ে দেখাবো। মানে তুই এবং তোর বোন পরকের রানী সাগিনোর, এই দুইটা রাতের রানী মিলে, এই দুইটা কি বলবো, মানে তোদের তো মানে কোনো শিক্ষা নাই, এরপরেও তোরা মূর্খ। ওই বাংলাদেশি ডাইনি মাগিনোর তো পাটক্ষেতের রানী, তারও কোনো পুঁথিগত শিক্ষা নাই, ঠিক আছে, কিন্তু সেইটা যেই ক্রিমিনালি মাইন্ড নিয়ে চলে, তোরাও মানে কি বলবো, শুধু নষ্টামি নোংরামিতে ক্রিমিনালি জানিস, তোরা নষ্টামি নোংরামি শিখছিস, ওইটার ক্রিমিনালির ধারের কাছ দিয়েও তোরা নাই। ওইটা তোর সবার বড় বোন বাংলাদেশি ডাইনি মাগিনোর তৃষা, ওইটা আমি বলবো যে তার স্বভাবটাই প্রথম থেকে নষ্ট ছিল, একবারে যে অভাবে তার স্বভাব নষ্ট হয়ে গেছে এইরকম না। তার তো বড় ভাই ছিল, বাপ ছিল, তখন মানে তার সময়ে তার বাপের বয়স কম ছিল। এখন তোর বাপ যেরকম বুইরা, চুলদারি সব সাদা হয়ে গেছে, পেকে গেছে, তখন তার ছোটবেলায় তো তার বাপ এমন বুইরা ছিল না যে কোনো কাজকর্ম করতে পারে না, সংসারের দায়িত্ব পালন করতে না। আরে মানুষের খেতে খামারে কাজ করেও তো মানুষ অনেকগুলো সন্তান নিয়ে সংসার চালায়। তো তার বাপ ইচ্ছা করলে সেটা করতে পারতো, বা তোর বাপ ইয়ে করতে পারতো। তোর বড় ভাই ওই নয়া বাদাইম্মা, মানে সেও কামলাগিরি করছে, ইয়ে করছে, দর্জির কাজ করছে, ইয়ে করছে, কিন্তু শেষ পর্যন্ত সোজা কথা বাংলাদেশি ডাইনি মাগিনোর তার তলাদেশ ভাড়া দিয়ে মোতার জায়গায় কোথা গিয়ে কিছু টাকা পয়সা আয়রুজি করে মানুষের রক্ষিতা থেকে এখানে সেখানে কাজ কাম করে
মানে নষ্টামি নোংরামি করে কিছু টাকা পয়সা দিয়ে তার ভাইকে বিদেশ পাঠাইছে। কিন্তু তোদেরকে মানে পরবর্তীতে তোদের সময়টা যখন আসলো যে তোরা মানে বাংলাদেশি ডাইনি নিজ দায়িত্বে সোজা কথা তোর বিয়েটা দিছে পরকীয়া রানী সাগিনুরের সাথে, আমাকে মানে কি বলবো একটা চক্রান্ত ষড়যন্ত্র করে মানে পরকীয়া রানী সাগিনুরকেও বিদায় করছিল, করছিল। কিন্তু শেষে যখন দেখলো যে বাংলাদেশি ডাইনির চাইতে তোরা দুইটা বোন বেশি সুখী হয়ে যাচ্ছিস, মানে তোরা বেশি হ্যাপি, এটাও না বাংলাদেশি ডাইনির মতো একটা ইবলিশের নানি বা মানে স্বার্থপর একটা ডাইনি পিশাচিনী বোন সহ্য করতে পারলো না, মেনে নিতে পারলো না যে তার কথা যে সে তোদের জন্য এত কষ্ট করছে, তোদের জন্য তার তলদেশ ভাড়া দিছে, সে এত মানুষের গুতা খাইছে, এত রাতের রাজার খাটকা পাইছে, তো তোরা সুখে শান্তিতে কি কারণে থাকবি? আর তার জীবনে যে কলঙ্কগুলো আছে যে পাঁচটা হাঙ্গা বা মানে অগণিত মানুষের মানে রক্ষিতা বা মানে কি বলবো খাট সে কাঁপাইছে, তো তোরা কিভাবে কেন এক জামাইয়ের সংসার করবি? সেটা সোজা কথা সে মানে করতে দেয় নাই, তোদেরকে প্রলোভন দেখাইছে, তোকে এবং পরকীয়া রানী সাগিনুরকে সে লোভ লালসার প্রলোভন দেখাইছে, উস্কানি দিছে, দিছে যে তোরাও তোদের জামাইকে যে মানে সে তো একটা বিয়ে করছে এই যে বিচি ছাড়া ধ্বজভঙ্গ মার্কা একটা মাইজ্ঞা হাসুকে, অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাকে, ওইটা কি বলবো তার মা বাপের কাছ থেকে ত্যায্য হয়ে হইল এই তোর বড় বোন বাংলাদেশি ডাইনি মাগিনুরের সাদা চামড়া দেখে মানে ওইটা মোহিত হয়ে গেছিল, পাগল হয়ে গেছে যে দেশে বা পৃথিবীতে আর কোনো সাদা চামড়ার মাগি নাই, রাতের রানী নাই, যে 5 হাঙ্গুরটা একটা রাতের রানীকে বিয়ে করে মা বাপ থেকে আলাদা হয়ে যাইতে হবে, ত্যায্য হয়ে গেল সমস্যা নাই। ওই ফকিন্নির বাচ্চা বাপ্পির মানে ছিল এরকম, বা ওই বাপিকে তোর বোন কি মানে কোন জায়গার কোন তাবিজ করে পরা পানি খাইয়ে তার বশ করছে সেটা সেই জানে। এখন তোরা দুইটা বোন এই সাগিনুর এবং মেকাবুতুরি তোরা দুইটা বোন জাদুটুনা না করেই কি কারণে এক জামাই নিয়ে তোরা সংসার করবি, করে যাবি, মানে সমাজে ভালোভাবে সম্মান নিয়ে জীবনযাপন করবি, এইটা মাগিনুরের কোনোভাবেই সহ্য হয় নাই। মাগিনুর তখনই তোদেরকে কুমন্ত্রণা দিল, মানে দিল, কুবুদ্ধি দিল যে তোর জামাইকে বা তোদের জামাইকে আমার জামাইয়ের মতন এই দেশি কুত্তার মতন মানে গৃহ কুত্তা বানিয়ে ফেলো, তো বউয়ের গোলাম বানানোর চেষ্টা কর, এটা সেটা, যেটা আমি নিজে কি বলবো একটা পুরুষের মতো থাকবে। পুরুষ কেন বউয়ের গোলামি করবে? বউকে কাজে কর্মে সংসারে সাহায্য সহযোগিতা করা এইটাই এক জিনিস, এটা আলাদা একটা জিনিস, এটা শূন্য। কিন্তু তোর বড় বোন বাংলাদেশি ডাইনি মাগিনুর ও অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাকে যেরকম বানিয়ে রাখছে, এটা তো কি বলবো একটা হারাম কাজ, ঠিক আছে? ওইটাকে দায়ুস বানিয়ে রাখছে, ওটা মানে জাহান্নামী বানিয়ে রাখছে। তো এইগুলো আমি মেনে নিতে পারি নাই বলে ওইদিকে স্থানীয় মানে হয়তোবা সম্পূর্ণভাবে মেনে নিতে পারে নাই বলে তোর সংসারটা টিকে নাই। আর এই জিনিসটাকে তুই অন্যরকম ভাবে উপস্থাপন করতে আসছিস যে কারো হাতে পায়ে ধরে আমি সংসার করতে পারবো না, করতে পারবো না, এটা সেটা, এই জন্য নিজে থেকে কিছু করতে চাইছি, মানে আগে থাকতে করতে পারি নাই। মানে 2টা ভিডিও আপলোড করছিস, তো কোন ভিডিওতে কোন পেশালগুলো পারছিস না পারছিস, যে তোদের এখন বর্তমানে তোর যেই বিয়েটা হয়েছে ওই যে পরের ভিডিওতে তুই এই কথাগুলো কেন বলতে আসছিস? রাতের রানী আমাকে বলতো যে 2টা পরিবারের মধ্যে এখনো যে গন্ডগোল চলতেছে, যে আমাদের বিয়ের কারণে 2 পরিবারের মধ্যে যে রাগ অভিমান কবে যে ঠিক হবে আল্লাহই জানে। আচ্ছা, কি কারণে এখনো তোদের 2টা পরিবারের মধ্যে রাগ অভিমান থাকবে? এটা কোথায় কখন দেখাইতে পারছিস তোরা? এমন কোনো তথ্য প্রমাণ আমাদেরকে দেখাইতে পারছিস না? আচরণে সেটা আমাদেরকে দেখাইতে পারছিস? একটা জিনিস আমাদেরকে বলছিস যে তোদের বিয়ের পরে এই তোর মা ওই কালিনুর বেগম এখনো হাগু খাইসদের বাসায় বেড়াইতে যায় নাই, এবং তোদের বিয়ের পরে এই হাগু খাইসর মা মানে তোদের গ্রামের বাড়িতে বেড়াইতে জানে। এছাড়া কি বলবো মানে কবে মানে এত ঘন ঘন তোদের মধ্যে আসা যাওয়া ছিল, করতো তোর বাসা মানে ঢাকায়, তুই বাসা ভাড়া নেওয়ার পরে তোর মা শুধু শুধু মানে কি কারণে এই হাগু খাইসদের বাসায় থাকতে যাবে, করতে যাবে? তাদের মধ্যে তো দেখা সাক্ষাৎ ঠিকই হয়েছে, হয়েছে, বাসায় যাওয়ার প্রয়োজন পড়ে নাই।
কিন্তু এছাড়া সম্পর্কের মধ্যে কোনো ঘাটতি, যে সম্পর্কের মধ্যে টানাপোড়েন, এরকম কোনো কিছুই তো আমাদের চোখে পড়ে নাই, বা তোরাও দেখাইতে পারিস নাই, বলিস নাই যে এরকম ঝগড়াঝাটি, মান অভিমান, সবার সাথে দিব্যি ভালো সম্পর্ক চলতেছে। আগে থাকতেই তো তোদের সম্পর্ক ভালো ছিল, তোরা চাচাতো ভাই বোন, তোর শাশুড়ি, তোর মানে চাচি ছিল, এই সেই তোর মানে কি বলে এটাকে, ননাস, তোর বান্ধবী বা স্বাস্থ্য বোন, তো এখনো তো সম্পর্ক ভালো, আগেও সম্পর্ক ভালো ছিল। এই যে এই মাল্টিফ্লাগ মাল্টি শারমিনের বিয়ের সময়ও তারা মানে তোদের সাথে অনেক মেলামেশা করছে, তোর বিয়ের সময়ও তারা তোদেরকে অনেক সাপোর্ট করছে, হেল্প করছে। কেউ তো কোনো বাধা হয়ে দাঁড়ায় নাই, তোর ভাই বোন, মা বাপ, 14 গোষ্ঠীর মধ্যে কেউ তো কোনো বাধা হইতে দেখলাম না। এরপরে তুই কেন বলতে আসছিস যে আমার মা চাইছিল, আমার মায়ের কাছে আমি একটা রাজকন্যা, আর আমার শাশুড়ির কাছে আমার জামাই হাগু খাইছো বাবু একটা রাজপুত্র, তো সে তার রাজপুত্রকে নিয়ে অন্য কিছু আশা করছিল, অন্য কোনো স্বপ্ন দেখছিল। আমার মা তোর মতন একটা কাল্লা পেতনিকে নিয়ে, যে এক বাচ্চার মাকে সহকারে কোন রাজপুত্র আসবে, তোর মা রাজপুত্র মানে আশা করে, স্বপ্ন দেখে। কিন্তু তোর অবস্থানটা একবার তাকে চিন্তা করতে হবে না, যে তুই কি, তো সেই অনুযায়ী তো হাগু খাইছো, তোর কাছে রাজপুত্র সাথে কি মানে বাদশাহ পুত্র বা 7 রাজা একসাথে পাইছিস। মানে যদিও ওই ফকিন্নির বাচ্চার কোনো চাল চুলো নাই, নিজের কোনো ভিটা বাড়ি অস্তিত্ব যে থাকার মতো কোনো ইয়ে নাই, বাসা ভাড়া করে থাকতে হচ্ছে, মানে পাখির মতো এখানে সেখানে মানে বাসা বাঁধতে হচ্ছে, ইয়ে করতে হচ্ছে। তাই সোজা কথা, সেও মানে যতই ছেলে মানুষ থাকুক, কিন্তু যার কোনো চাল চুলো নাই, যার কোনো পৈতৃক ভিটা নাই, ইয়ে নাই, তো তার মতন একটা ফকিন্নির বাচ্চা মানে তোকে বিয়ে করছে, এটা কি বলবো, তার মাকে এখানে সন্তুষ্ট থাকার কথা। যদিও ওই যে মানে তোকে নিয়ে যদি তার মায়ের সাথে থাকতে পারতো, তার মায়ের হয়তো বা সেই স্বপ্নটা থাকতে পারে, আমার ছেলের বউ নিয়ে যদি, ওই যে বড় ছেলেকে নিয়ে যেভাবে সংসার করতেছি, এইভাবে আমার ছোট ছেলের বউটাকেও আমার কাছে রাখতে পারতাম, দুই ছেলের বউ একসাথে থাকতো, তাহলে হয়তো বা ইয়ে লাগতো। কিন্তু তুই তো তাকে একবারে তোর করে নিছিস, ঘর জামাই বানিয়ে নিছিস, এই জন্য তোর শাশুড়ির মনে একটু কষ্ট লাগাটা এটা স্বাভাবিক। কিন্তু তোর মায়ের বেলায় রাগ তো দূরের কথা, কোনো ধরনের মানে এরকম চিন্তা ভাবনা মনের মধ্যে জন্ম নেওয়ারই তো প্রশ্নই আসে না। কারণ তার মেয়ে যে একদম রিজেক্টের সর্বশেষ রিজেক্ট, মেয়ে দয়রা, মানে যতগুলো মেয়ে আছে, যতগুলো রাতের রানী সে তার গর্ভে ধারণ করছে, এই বাংলাদেশি ডাইনি মাগিনোর থেকে শুরু করে সাগিনোর, এবং তোরা তো সবগুলো কি বলবো মানে একদম নিষ্ঠা, মানে তোদের মতন আপদ খালি কোন রকম বিদায় করতে পারলেই হইলো, সেইখানে আরো আপদ বিদায় তো করতে হয় নাই, এই আপদের ঘরে আবার ঘর জামাই রাখতে পারছিস, এইরকম ফকিন্নি মানে একটা হাগু খাইছো পাইছিস বলে, তো সেখানে তোর মা আবার মন খারাপ করে মানে রাগ অভিমান করে কি কারণে থাকবে রে? এছাড়া তুই অজুহাত দেখাচ্ছিস, তুই বলতে আসছিস যে তোকে হাগু খাইছোদের বাড়ি থেকে এখনো কেউ উঠিয়ে নিয়ে যায় নাই, তোদের শুধু কাবিন হয়েছে, এই জন্য হাগু খাইছোদের বাসায় তুই গিয়ে থাকতে পারতেছিস না, ইয়ে করতে পারতেছিস না। আচ্ছা ফকিন্নির বাচ্চা, তুই তোর বাসায় হাগু খাইছোর সাথে এক বিছানায় ঘুমাইতে পারতেছিস, শুধু কাবিন হয়েছে বলে তুই হাগু খাইছোকে নিয়ে থাকতে পারবি, এইটার সময় সব চলে, তোদের কাবিন হবে কেন? কাবিন হইলেই থাকা যায়, এটা কোথায় শিখছিস রে ফকিন্নির বাচ্চা? বল যে তোদের বিয়ে হয়ে গেছে। মানে যে কাবিন এক জিনিস, কাবিনটা হচ্ছে যে রেজিস্ট্রি হবে, কিন্তু ওই যে কবুল কবুল কবুল, ওইটা ইসলামিক শরীয়তে যতক্ষণ পর্যন্ত বলা না হবে ততক্ষণ পর্যন্ত তারা স্বামী স্ত্রী হবে না। কাবিনে স্বামী স্ত্রী হয় তখনই শুধুমাত্র সরকারি ভাবে, যে একজন আরেকজনের স্বামী স্ত্রী, মানে একটা বাধা পড়ে যাওয়া, অনেকটা এঙ্গেজমেন্টের মতো, বা তার চেয়ে তো আরেকটু বেশি বা একদম বেশি, যে এইটা মানে একদম মজবুত করে দলিল করে একটা কাবিন হইলো, মানে এঙ্গেজমেন্ট হইলো, ইয়ে হইলো। কিন্তু সোজা কথা, একসাথে থাকতে পারবে না কবুল না বলা পর্যন্ত বা কলমা না পড়া পর্যন্ত, মানে বিয়ের কলমা যেটা আছে, তো এইটা যেহেতু পড়ে ফেলতে পারছিস, এটা সম্পূর্ণ করে ফেলতে পারছিস, তাহলে তোদের বিয়ের বাকিটা থাকলো কোথায়? কাবিনের মধ্যে তো সীমাবদ্ধ থাকে নাই, তাহলে বিয়ে করে একসাথে খাটকা পাইতে পারিস, মোতার জায়গায় গোতা খাইতে পারিস, একজন আরেকজনের মনোরঞ্জন করতে পারিস বা ইন্টিমেট হইতে পারিস, সব কিছু চলে, কিন্তু শাশুড়ির বাড়িতে গিয়ে থাকা চলে না, শাশুড়ির সেবা যত্ন করা চলে না। তখন আমাকে তো উঠিয়ে নেয় নাই, ফকিন্নির বাচ্চা, নষ্টা মাগির বাচ্চা, রাতের রানী, মূর্খের বাচ্চা, একদম দিল বেটা টান্ডা সেরা ফয়নি। অনেক সময় কাবিন কখন করে রাখে, যে জামাই দেশের বাইরে যাবে বা বিদেশ গেছে, ইয়ে গেছে, সে আসলে পরে উঠিয়ে দিব, ইয়ে করব, তো তখন যে কাবিন করে রাখলাম,
আপাতত কলমা পড়ালাম না, আপাতত ছেলে মেয়েকে একসাথে থাকতে দিব না, ওইটাকে বলে কাবিন, ফকিনের বাচ্চা। তোদের তো বিয়ে হয়ে গেছে, তাহলে এত কিসের এখনো মান অভিমান ঝগড়াঝাটি দুই পরিবারের এইগুলো কবে যে ভাঙবে? আমি কি তাদের পায়ে ধরে মান ভাঙাবো? ফকিনের বাচ্চা। আর কোনোদিন যদি এগুলো বলতে শুনি, মানে একদম জিব্রাটা টান্দা ছেড়ালাম, কুত্তারে দেখা খাওয়াইলাম। আর যে লিখলি যে ভিউয়ার্সদের কিছু প্রশ্নের উত্তর দিলাম, কি প্রশ্নের উত্তর দিছিস রে? তোদের ওই যে মন করা, মানে যেটা মন চাইছে, ভিউয়ার্সরা যেটা জানে, যেটা দেখতেছে, যেটা ঘটতেছে, যেটা হচ্ছে সব জানতেছে, মানে ভিউয়ার্সরা সব দেখতেছে, ওইগুলোই তো বলছিস যে ভিউয়ার্স মানে শুধু নতুনের মধ্যে যে কতটুকু জায়গা রাখছিস এইটুকু বলছিস। কয় টাকায় জায়গা রাখছি এটা কি বলমু? কোন জায়গায় রাখছি? হাগু খাইসকে জিজ্ঞেস করতেছিস, হাগু খাইসের সাথে পরামর্শ করিস, মানে এইগুলো নিয়ে আবার কন্টেন্ট বানাবি। ভিউয়ার্সদের যে বিষয়গুলো নিয়ে আগ্রহ কৌতূহল আছে কিছু কিছু, ওইগুলো নিয়ে আবার আলাদা একটা কন্টেন্ট বা এগুলো ধারাবাহিকভাবে মানে করে, মানে ভিউয়ার্সদেরকে আস্তে আস্তে একটু একটু করে বলে ভিউয়ার্সদেরকে যেন অনেকদিন ঘুরাইতে পারিস, ওইরকম একটা থেকে মানে ওইগুলো বলিস নাই কেন? এই ভিডিও দুইটা ভিডিও আপলোড করছিস, দুইটা ভিডিওর মধ্যে বলতে পারিস নাই ভিউয়ার্স 17 লক্ষ বা 18 লক্ষ টাকার জায়গা রাখছি, এক এক বোন এতটুকু করে জায়গা রাখছি, এই সেই। মানে অন্য প্রশ্ন, আমি আমার ভাগ্নি তানু মণ্ডলের বাসায় মিষ্টির টাকা পাঠাইছি, আমার মানে শ্বশুর বাড়িতে আমার শাশুড়িকে বা আমার যাটা কি জানো ননাসকে কি কারণে মিষ্টির টাকা পাঠায়নি, এইগুলো যেগুলো নিয়ে আজারে পেঁচাল পাড়া শুরু করছিস, এইগুলো কোনো জরুরি কথা? এগুলো কোনো কথা? মাগির বাচ্চা মাগি, মানে আজারে পেঁচাল পেরে দুইটা ভিডিও নষ্ট করছিস বা মানে সময় নষ্ট করছিস, মানে কি বলবো, মানে ভিউয়ার্সদের সাথে শুধু প্রতারণা করছিস, কাজের কথা কোনো কিছুই বলিস নাই। এখন তোকে নিয়ে কথা বলতে গিয়ে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। এখন সংক্ষিপ্তভাবে আমার এক্স জানু, আমার প্রেমী, তিত গার্ডেন, দাঁতের বাগান, ফাতরা নাজরিন নিশিরকে একটু ধুলে কইরেলি। হ্যাঁ প্রেমী ও প্রেমী, কাছে এলে তুমি, তোমার মনের আশা ভালোবাসা সত্যি হলো। মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, এ মনের মাঝে তুমি, এ হে 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 এ হে হে। মনের মাঝে কোথায় তুমি আছো সেইটা এবার তোমাকে একটু বলি। তুমি আমার ভালোবাসার যেই মনটা আছে, মানে আমার হৃদয় জুড়ে যত ভালোবাসা, ওই জায়গায় তুমি না আসো না, কিন্তু আমার মনের মধ্যে যত ঘৃণা আছে তার কি বলবো সবটুকু, মানে 1% বাদ দিয়ে যতটুকু আছে সবটুকু ঘৃণা জুড়ে। একটা মানুষকে যতটা ঘৃণা করতে পারে তার মনে করো সবটুকুই তোমার জন্য। তারপরে যে কাচ্চা কুচ্চা, মানে যেগুলো আর কেসে বের করা সম্ভব না, তারপরে যতটুকু বেশি কাচ্চা কুচ্চা মানে নিংড়ানো যায়, ওইটা হচ্ছে বাংলাদেশি ডাইনি, ওই পাট ক্ষেতের রানী, পিসাচিনী, কালনাগিনী, ইবলিশের নানি ডাইনি মাগিনোর তিসার জন্য, তারপরে পরকের রানী সাগিনোর জন্য, আর বাদ বাকি অন্যান্য আসামিদের জন্য। তোমাকে এতটা ঘৃণা করে আমার মনের মধ্যে রেখেছি, যেটা আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে কোনোদিন ভোলা সম্ভব না। তুমি আমাকে এতটা কষ্ট দিয়ে গেছো, এতটা আঘাত দিয়ে গেছো, আমার এতটা ক্ষতি করছো। তুমি কি বলো, আমার জীবনের ক্ষতি তো করছোই, এখন শেষ পর্যন্ত মানে আমার সন্তান সারিকার এই ক্ষতির জন্য একমাত্র তুমিই দায়ী। তুমি 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 তোমাকে কি করব, মানে কি বলবো, যতটা ভালো আমি বেসেছি তোমায়, তারও বেশি তুমি ব্যথা দিয়েছো আমায়। মন দিয়ে বলো করেছিলাম কি ভুল, আমি কি রং করা খেলারই পুতুল। তুমি অপরাধ করেছো, আমি কিছু বলিনি, প্রতিশোধ নিয়েছো, তবু মানে এখন তোমাকে ছেড়ে দিব সেটা তুমি ভেবো না। শেষে আর মিলাইতে পারলাম না, ঠিক আছে? মানে গানে গানে কি তুমি তোমাকে ধোলাই করে ছেড়ে দিব? কিভাবে তুমি এতটা নিচে নামতে পারলা? আর কত নিচে তুমি নামবে, আর কত নিচে তুমি নামবে। মানে টাকার জন্য, মানে কি বলবো, একটা বাপ সারা তানু মণ্ডলের একটা কাল্লা ভুতরে তলা ছাড়তে, তলদেশ চাটতে তোমার একটু রুচিতে বাঁধে না?
অবশ্য তোমার রুচি সম্পর্কে আমার সাথে ভালো আর কেউ জানে না। মানে কি বলবো, ফকিন্নির বাচ্চা, বেশ্যামাগি, খাটের রানী, রাতের রানী, এই যে তুই মানে গত কয়েকটা দিন ধরে একটা না তানুমণ্ডল তানুমণ্ডল তানুমণ্ডল, এখানে স্ক্রিনে আমি তোর ইয়েগুলো দিব যে তুই তানুমণ্ডলকে কিভাবে বেঁচে খাচ্ছিস। তানুমণ্ডল ছাড়া তোর একটা টাইটেল এবং থাম্বনেল নাই। গত যে 1 2 3 4 5 6টা টাইটেল মানে ভিডিও আছে এখানে, 6টার মধ্যে 5টা ভিডিওর মধ্যেই তানুমণ্ডলের নাম তোর টাইটেল থাম্বনেলের মধ্যে লেখা। আরেকটা ভিডিওতে যে হঠাৎ করে আম্মুর বুকে ব্যথা শুরু হয়ে গেছিল, কি এমন কথা হলো এই সেই, এখানেও তানুমণ্ডলের নামটা টেনে আছিস, কিন্তু সেখানে তোর ছোট ভাতিজি এবং ভাইকে মানে টাইটেল থাম্বনেলে স্থান দিছিস, ইয়ে করছিস, গল্পের মধ্যে বেশি ইয়ে করছিস। আচ্ছা, এইভাবে আর কতদিন জীবিকা নির্বাহ করবে? একটা বাপ ছাড়া বেজরমা একটা জারদ সন্তানের ইয়ে হয়ে একটা রাতের রানী, খাটের রানী, একটা খানকি মাগি, ব্যবসা মাগি, বাংলাদেশি ডাইনি মাগিনুরের দাসত্ব মেনে নিয়ে আর কতদিন জীবিকা নির্বাহ করবি? যে গতকালকে যে এই টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিওটা আপলোড করছিস, এই ফটকামি কতদিন তোর চলতে থাকবে আমাকে একটু বলতো। এই যে টাইটেল দিছিস, সকাল সকাল ভিডিও কল করে দাদি নাতি জামাইকে কি বলল, দাদি নাতি জামাইকে কি বলল, তানজিলা আমাকে কি বলল। আচ্ছা, কি বলবো, এই যে একদম তোর এই খাদাস বুড়ি মাটাকে আর কত লাঞ্ছিত অপমানিত করবি? তোরা দুইটা ভাই বোন যতদিন পর্যন্ত এইসব ফটকামি ফাতরামি বন্ধ না করবি, ততদিন পর্যন্ত সোজা কথা মানে আমি যদি বেঁচে থাকি, তোদের এই খাদাস বুড়ি মা মানে তার মৃত্যুর পরেও এইরকম ধুলাই খাইতে থাকবে। তোদের অপকর্মগুলো যতদিন পর্যন্ত, তোদের মিথ্যাচারিতা গুলো চলতে থাকবে। তোরা যদি চাস যে তোদের মা বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, যে মরার বয়স হয়ে গেছে, তার এখন ইবাদত বন্দেগী করার বয়স, বা তাকে মানুষরা, রোস্টাররা হোক, ভিউয়ার্সরা হোক, সবাই যে বয়োজ্যেষ্ঠ হিসাবে, বৃদ্ধ বৃদ্ধা হিসাবে একটু সম্মান করবে, শ্রদ্ধা করবে, তাহলে তোদের আচরণ পরিবর্তন করতে হবে। তোদের এইসব ফটকামি ফাতরামি নষ্টামি নোংরামিগুলো একটু বন্ধ করতে হবে, এবং তোদের মায় খাটাস বুড়ি নাজমা বেগমকে তোদের ক্যামেরার বাইরে রাখতে হবে। কিন্তু ওই বুড়ির তো মরার কথা স্মরণ করার কোনো নামগন্ধই দেখি না। যে মরে যাইতে পারি যখন তখন, সে মালয়েশিয়া বেড়াইতে পারে, ইয়ে করতে পারে, যে একটু হজে যাব, জীবনের একটা স্বপ্ন বা একটা ফরজ মানে আল্লাহ তাআলার একটা হুকুম, এটা আদায় করে যেন মরতে পারি, এইরকম স্বপ্নের কথা তোর মায়ের মুখে কোনোদিন শুনি না। যেই তানুমণ্ডলকে তো নাতির পরিচয় দিবে দূরের কথা, যে বাংলাদেশি ডাইনি মাগিনোরকে ছেলের বউ হিসাবে স্বীকৃতি দিত না, এখন কিভাবে সেই ডাইনি মাগিনোরের কোথাকার কোন নষ্টামির ফসল বাপ ছাড়াই তানুমণ্ডলকে নাতি নাতি পরিচয় দিয়ে এই খাটাস বুড়ি মিথ্যাচারিতা করে যায়, নষ্টামি নোংরামি করে যায়। যে এই তানুমণ্ডলের জামাইয়ের মানে কি সত্যি জন্মদিন না কোন রকম যে ভোটার আইডি কার্ডের মধ্যে বা জন্ম নিবন্ধনের মধ্যে একটা ইয়ে করতে হবে, মানে ওই রকম জন্মদিন কে জানে। এইসব মানে কি বলবো, টুকাই রাস্তার মানে ডাস্টবিনের সন্তানদের, ফকিন্নিদের আবার কোনো জন্ম তারিখ থাকে রে? তাদের জন্ম তারিখ তাদের মা বাপরা কখনো লিখে রাখতে পারে বা মনে রাখতে পারে? ছোট লোকের বাচ্চা আর ওই সব জন্মদিন পালন নিয়ে দেশি কুত্তা যা ইয়ে করছে, দেশি কুত্তাকে মানে কি বলবো, দেশি কুত্তার মতন একটা দেয়াল টপকান্না লম্পটকে ওই ফকিন্নির বাচ্চা, টুকায়ের বাচ্চা, মানে ইয়ে এই কুমড়ু পটাশের মা খালারা বা চাচি ফুলের সংবর্ধনা জানাচ্ছে, ফুল দিয়ে মানে তাকে বরণ করে নিচ্ছে। বাংলাদেশি ডাইনি মাগিনের মতন একটা ব্যবসা মাগিকে, একটা বাটক্ষেতের রানীকে এবং দেশি কুত্তার মতো একটা লুচ্চা লম্পটকে আর কি দেখতে হবে? আর এইগুলো তুই আমাদেরকে বলতে আসছিস যে এই তানুমণ্ডলের জামাইয়ের সাথে মানে তোর মায়ের এই খাটাস বুড়ির কথা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, কি কি কথাবার্তা, মানে কোনো কথাই তো হয় না, এই সেই মানে আজারা কতক্ষণ পেঁচাল পেরে তানুমণ্ডলের ওই যে বললাম না, বাপ ছাড়া তানুমণ্ডলের তলা চেটে তোর জীবিকা নির্বাহ করতে হয়। মানে তুই এতটা নিকৃষ্ট একটা রাতের রানী, একটা খাটের রানী, তোর চরিত্র এতটা জঘন্য যে ওই যে টাকার জন্য তুই পায়খানায় মুখ দিতে পারিস। শুধু কথা আমার লজ্জা লাগে বলে আমি বলতে পারি না যে তোকে আমি এতদিন পর্যন্ত যতটুকু মানে তোর তথ্যগুলো মানে ফাঁস করছি, তোর নষ্টামি নোংরামির তথ্য প্রমাণ দিছি, এরপরে তুই আরো যে কি করছিস সেইগুলো আমি শুধু কথা আমার লজ্জা লাগে বলে আমি বলতে পারি না। যে আমি একটা ভিডিওতে যে চেহারা না দেখিয়ে শুধু ভয়েস দিয়ে কথাগুলো বলবো, ইয়ে দিব, সেইটাও যে আমি ভয়েসটা দিব এটাও আমার লজ্জা লাগে। এই জন্য তোর অনেক গোপনীয়তা এখনো পর্যন্ত আমি ফাঁস করতে পারি নাই রে। কিন্তু আমাকে আর বাধ্য করিস না যে
আর বাদ বাকি যে জিনিসগুলো ফাঁস এখনো না করছি সেই জিনিসগুলো যাতে আমি ফাঁস করতে বাধ্য হই, আমাকে ততটা বাধ্য করিস না, বুঝতে পারছিস? তো তুই অনেকবার তোকে ইয়ে করছি, তো আজকে যেহেতু ভিডিও লম্বা হয়ে গেছে, ধুলাইটা আজকে লম্বা না করে, মানে এই কথাগুলো বলতে গেলে সময় লাগবে, তো আমি হাতে সময় নিয়েই তারপরে তোকে মানে আবার একটু ওয়ার্নিং দিব। তো আজকে দেশি কুত্তাকে বা ডাইনি মাগিনোরকে তানুমণ্ডলকে এই কর্মভটাসের জন্মদিন পালন করা নিয়ে বা ফটকামি ফাতরামি নিয়ে কোনো দোলাই করতে পারলাম না। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার তোকে সব তোর ভাই ভাবিদেরকে, তোর সৎ বাতিজিকে ইচ্ছা মতো জুতা পিঠা জাডা পিঠা ঠেঙ্গাই করলে বাস ডিম থেরাপি মরিচ বাটা তাল গাছ বট গাছ নারকেল গাছ সবারই গাছ ওরও জাহাজ এটা সেটা দিয়া ইচ্ছা মতো মানে দোলাই করবো আর উচিত শিক্ষা দিব। তো সেই পর্যন্ত আমার চোখের সামনে থেকে আপাতত বিদায় হয়। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে ভিডিওটা লম্বা হয়ে যাওয়ায় আমার মনের মধ্যে জমে থাকা আরও অনেক কথা বলতে পারলাম না। তো সেই কথাগুলো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে বলার চেষ্টা করব। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।